ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে দীর্ঘ একটা ভিডিও করেছি, এই তো আজকেই কিছুক্ষণ আগে পাবলিশ হয়েছে। প্রত্যেকটা দলের সামনে কি ইকুয়েশন আছে ফাইনালে ওঠার ক্ষেত্রে, সবগুলো দলের ক্ষেত্রে একদম ডিটেল সেখানে আলোচনা আসলে করেছি। যে আলোচনাটা করিনি সেটা হচ্ছে, বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাকাই টেস্ট জেতে তাহলে আসলে কি হবে। কি হবে? বাংলাদেশ তো তখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে উঠে আসবে। এমনকি অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলে সাউথ আফ্রিকা 1 নম্বরে থাকবে, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ যুগ্মভাবে দ্বিতীয় অবস্থানে থাকবে, অস্ট্রেলিয়া তখন 3 নম্বরে চলে যাবে। বা বাংলাদেশ আর নিউজিল্যান্ড যুগ্মভাবে দ্বিতীয় তৃতীয় স্থানে যদি থাকে তাহলে হচ্ছে অস্ট্রেলিয়া 4 নম্বরে সেই হিসাবে বলতে পারেন। তো বাংলাদেশ কিরকম একটা উপলক্ষের সামনে দাঁড়িয়ে আছে আমরা সবাই তো নিশ্চয়ই বুঝতে পারছি। এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি পারবে না এইটা নিয়ে আমাদের আগ্রহের জায়গাটা আর ভাই কোথায় ছিল। ইনফ্যাক্ট প্রথম টেস্টেরও যখন ওই তৃতীয় দিন শেষে আমাদের সামনে জয়ের হাতছানি, তখনও আমি বলেছিলাম যে না ভাই দূর কিসের ফাইনাল আমরা খেলবো। তবে টেস্ট জয়ের পর হিসাব নিকাশ করে দেখি না, বাংলাদেশের তো রিয়েলিস্টিক পসিবিলিটি রয়েছে ফাইনাল খেলার, এবং যদি আমরা ম্যাকাই টেস্টে জিততে পারি তাহলে তো বললামই কি হবে, আমরা যুগ্মভাবে দ্বিতীয় স্থানে উঠে যাব, অস্ট্রেলিয়াকে পর্যন্ত পেছনে ফেলে। তখন তো ফাইনাল খেলাটা আমাদের জন্য খুবই খুবই সম্ভব হবে। প্রশ্ন হচ্ছে ম্যাকাইয়ের এই দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া যে মরণ কামড় দেবে, অস্ট্রেলিয়া যে প্রবলভাবে ফিরে আসার চেষ্টা করবে, সেইখানে বাংলাদেশকে আসলে কি করতে হবে। আমার কাছে খুব সহজ 2টা রেসিপি আছে, যার মধ্যে একটাতে আমাদের হাত নাই এবং আরেকটাতে আমাদের হাত আছে প্রবলভাবে। সেগুলো আসলে কি? দেখুন, অস্ট্রেলিয়ান ক্রিকেট এখন এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে রয়েছে যেমনটা তাদের এন্টায়ার ক্রিকেট হিস্ট্রিতেই খুব একটা ছিল না। 149 বছর ধরে টেস্ট ক্রিকেট তারা খেলছে, টেস্ট ক্রিকেটের বয়সে 149 বছর। তার মধ্যে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া সবগুলো টেস্ট হেরেছে, হোয়াইট ওয়াশড হয়েছে কেবলমাত্র একবার, এবং সেইটা 139 বছর আগে 1887 সালে ইংল্যান্ডের কাছে 2টা টেস্ট তারা হেরেছিল। এখন বাংলাদেশের কাছে যদি এই 139 বছর পরে, যেই সময়টার মধ্যে তারা একাধিক টেস্টের সিরিজ ঘরের মাটিতে খেলেছে 110টা, কোনোটাতেই তারা হোয়াইট ওয়াশড হয়নি, সবগুলো ম্যাচ হারেনি, এই টেস্ট সিরিজে যদি সেটা হয়ে যায় তাহলে তো অস্ট্রেলিয়ার ক্রিকেটটা একেবারে তুমুল একটা মানে আলোড়নের মধ্যে পড়ে যাবে। অলরেডি বাংলাদেশের সাথে হারার পর সেটা হয়েছে, কিন্তু যদি সেটা হয়ে যায়, আজকে যে প্রেস কনফারেন্সেও প্যাট কামিন্সের কাছে প্রশ্ন গিয়েছিল এবং তিনি বলেছেন যে না, আমি আশা করবো যে এই রেকর্ডটা আরো বেশ কিছু বছর টিকে থাকবে, এই যে 139 বছর ধরে যে অস্ট্রেলিয়া হারে না। কিন্তু বাংলাদেশ তো সেটা আসলে পাল্টে দিতেই পারে, যেমনটা দিয়েছিল পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানও তাদের দীর্ঘ ক্রিকেট ইতিহাসে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশড হয়েছিল কেবলমাত্র একটা সিরিজে, তবে অস্ট্রেলিয়ার সাথে সেটার পার্থক্য আছে। পার্থক্যটা কি? প্রথমত, পাকিস্তানের তো আর এই 150 বছরের হিস্ট্রি না টেস্ট ক্রিকেটে, তারা টেস্ট ক্রিকেটে এন্ট্রি পেয়েছে 1952 সালে। ফলে বাংলাদেশ যখন 2024 সালের সিরিজটা খেলে তখন 72 বছরে একটা মাত্র হোম সিরিজে পাকিস্তান হোয়াইট ওয়াশড হয়েছিল তখন পর্যন্ত, কিন্তু সেই একটা হোয়াইট ওয়াশ ছিল হচ্ছে গিয়ে 2022 সালে ইংল্যান্ডের কাছে। তার মানে ওই ঘটনার মাত্র বাংলাদেশ পাকিস্তান সিরিজের মাত্র 2 বছর আগে। তো এই 2 বছর পরে গিয়ে তারা দ্বিতীয়বার হোয়াইট ওয়াশড হয়েছে বাংলাদেশের কাছে। আর অস্ট্রেলিয়া যে দ্বিতীয়বার ঘরের মাটিতে হোয়াইট ওয়াশড হওয়ার আশঙ্কায় রয়েছে, সেইটা 139 বছর, পাকিস্তানের মতো 2 বছর পর না। ফলে এই ডিফারেন্সের জায়গাটা নিঃসন্দেহে রয়েছে। হ্যাঁ, বাংলাদেশের শঙ্কার জায়গা রয়েছে, একটা বড় শঙ্কার জায়গা, যে আমরা একটু আত্মতুষ্টিতে ভুগি। আমরা কখনো যদি কোনো একটা টেস্টে খুব ভালো করি তাহলে পরের টেস্টে খুব খারাপ করাটাও আমরা বহুবার দেখেছি, বহুবার ইনফ্যাক্ট সেটা আমরা দেখি। ধরেন মাউন্ট পঙ্গল, আমাদের সেই যে অবিস্মরণীয় টেস্ট জয় নিউজিল্যান্ডের বিপক্ষে, নেক্সট টেস্টের রেজাল্ট কি হয়েছিল? আমরা ইনিংস ব্যবধানে হেরেছিলাম। ধরেন 2006 সালে অস্ট্রেলিয়াকে যে ফতুল্লা টেস্টে আমরা প্রায় হারিয়ে দিয়েছিলাম, 3 উইকেটে লাস্টে গিয়ে আমরা হেরে গেলাম। নেক্সট টেস্টটা চট্টগ্রামে কি হয়েছিল? আমরা ইনিংস ব্যবধানে হেরেছিলাম। ধরেন আমরা এই অস্ট্রেলিয়ার বিপক্ষে 2017 সালে প্রথম টেস্টে যে 20 রানে জিতেছিলাম, রুদ্ধশ্বাস জয়, পরের টেস্টের রেজাল্ট কি হয়েছিল? আমরা 7 উইকেটে হেরে গিয়েছিলাম, টার্গেট দিয়েছিলাম মাত্র 86 রান। এরকম অনেক টেস্টের কথা বলা যাবে, অনেক ম্যাচের কথা বলা যাবে। 2015 সালে পাকিস্তানের সঙ্গে যে অবিস্মরণীয় ড্র আমাদের খুলনাতে, নেক্সট টেস্ট আমরা 328 রানে হেরেছি। আমাদের ঠিক তেমনি ভাবে 2004 সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের যে ক্রিকেট খেলে প্রথম ড্র যেটাকে আসলে বলতে পারেন, সেই ড্রয়ের পরের টেস্টটাতে আমরা ইনিংস ব্যবধান নিচ্ছি। ফলে এই আশঙ্কার জায়গাটা রয়েছে যে অস্ট্রেলিয়ার সঙ্গে এই সেকেন্ড টেস্টটাতে আমরা আসলে কি করি, কতটা ভালো করতে পারি, বা নাকি আমরা ওরকম ভাবে আবার আত্মতুষ্টিতে ভুগে একটা অসহায় আত্মসমর্পণ করবো। এবং এই জায়গাটাতে আমি বলছি যে বাংলাদেশের আসলে করণীয় জায়গাটা কি। দেখুন, যেই উইকেটটাতে খেলা হবে, ম্যাকের যেই কন্ডিশনে খেলা হবে, সেটা ডারউইনের মতো না, কিন্তু বাংলাদেশ এই কন্ডিশনের জন্য কিন্তু প্রিপারেশন নিয়েছে। বাংলাদেশ যে অস্ট্রেলিয়ায় যে টেস্ট ক্রিকেট খেলবে, সেটা ওই যে পেসি উইকেট, বাউন্সি উইকেট, এই যে একটু ঠান্ডার মধ্যে, এর জন্যই কিন্তু প্রিপারেশন। ডারউইনের কন্ডিশনটা উইকেট
ম্যাচটাও টু সাম এক্সটেন্ট সেটা আমাদের জন্য একটুখানি লাকি ব্রেক হয়ে এসেছিল, কিন্তু আমাদের সকল প্রিপারেশন ছিল হচ্ছে গিয়ে এইরকম কন্ডিশনে খেলার জন্য। ফলে বাংলাদেশ প্রিপারেশন ওয়াইজ পিছিয়ে আছে সেটা বলার কোনো উপায় নেই। এবং প্রথম টেস্ট জয়ের পর মানসিকতার দিক থেকেও আমরা খুবই চাঙ্গা অবস্থায় আছি সেটাও বলতে হবে। ও বেশি না আমরা আয়েসি হয়ে যাই, কেবলমাত্র আশঙ্কার জায়গা সেইখানটাতে। এবং যেই উইকেটটাতে খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার, এটা কিন্তু নতুন টেস্ট ভেন্যু। এই ম্যাকাইতে আগে কখনো টেস্ট ম্যাচ হয়নি, 5টা মাত্র ফার্স্ট ক্লাস ম্যাচ হয়েছে। এবং এইটা যে কিউরেটর তিনি গ্যাবায়, ব্রিসবেনের গ্যাবায় দীর্ঘ একটা সময় কাজ করেছেন, 17 বছর তিনি ওই জায়গাটাতে কাজ করেছেন। এবং গ্যাবার উইকেটের মতোই উইকেটটা এই ম্যাকাইতে হবে সেইটা ধারণা করা হচ্ছে, যেইখানটাতে পেস থাকবে, বাউন্স থাকবে এবং অস্ট্রেলিয়ানরা আমাদের উপরে সেইভাবে ঝাঁপিয়ে পড়ার চেষ্টাটা অবশ্যই অবশ্যই করবে। কিন্তু বাংলাদেশ সেইটাকে আসলে প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি, আমি বলছিলাম যে 2টা ওয়ে আউট রয়েছে। নাম্বার 1, টস। টসটা খুব গুরুত্বপূর্ণ। টস জয় নাকি পরাজয় গুরুত্বপূর্ণ আমি সেটা বলছি না, আমি বলছি টস গুরুত্বপূর্ণ না, টস জয়টাই গুরুত্বপূর্ণ। কেননা গত টেস্ট জিতে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স যেরকম আগে তারা ব্যাটিং বেছে নিয়েছিলেন, বাংলাদেশকে হেলাফেলা করে তুচ্ছতাচ্ছিল্য করে নিশ্চিতভাবে, এটা তারা স্বীকার করবে না কিন্তু নিশ্চিতভাবেই তাই, ওই রকম পরিস্থিতিতে ভারতের সঙ্গে, ইংল্যান্ডের সঙ্গে, সাউথ আফ্রিকার সঙ্গে, নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হলে তারা টস জিতে আগে ব্যাটিং নিতেন না, ফলে বাংলাদেশকে তারা পাত্তা দেয় না, সেটা মাসুল তারা করেছে। ফলে এই টেস্টে টস জিতলে আর ওই পাত্তা না দেওয়ার উপায় থাকবে না। বাংলাদেশের জন্য তাই টস জেতাটা গুরুত্বপূর্ণ, আগে বোলিং করাটা গুরুত্বপূর্ণ আমি মনে করি। কেননা উইকেটে ওইখানটাতে যে আর্লি অ্যাসিস্ট্যান্টটা থাকবে আমাদের বোলার, মানে পেস বোলারদের জন্য, যে কোনো দলের পেস বোলারদের জন্য, সেইটা কাজে লাগানোটা ভীষণ 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 রকমের গুরুত্বপূর্ণ। সো টসটা আসলে খুব ভাইটাল, কিন্তু এটা তো আমাদের হাতে নাই। আমাদের হাতে আছে? আমাদের হাতে নাই। আমাদের হাতে কি আছে? নাম্বার 2 আমি যেটা বলছিলাম সেটা ভালো পারফর্ম করার মধ্যেও আমি আলাদা করে বলবো হচ্ছে কি আমাদের ব্যাটিংটা ভালো করা, ব্যাটিংটা ভালো করা, বোলাররা ভালো করবে, আমার সেই কনফিডেন্সের জায়গাটা রয়েছে। আমাদের সবারই কনফিডেন্সের জায়গা রয়েছে এবং আমাদের বোলাররা টাইম এন্ড এগেন দেখিয়েছে যে তারা ভালো করতে সক্ষম। ধরেন আমাদের এই প্রথম টেস্ট ডারউইনে যে জয়ের নায়ক হাসান মাহমুদ, আমাদের সব বোলার যদি সুস্থ থাকতেন হাসান মাহমুদ হয়তো 11-এই চান্স পেতেন না। ধরেন নাহিদ রানাও সুস্থ আছেন, শরীফুলও সুস্থ আছেন, তাসকিন, নাহিদ রানা, শরীফুল, প্রবাবলি এই 3জন মিলেই কিন্তু আমাদের পেস ট্রায়ও সাজানো হতো। ফলে ওই সুযোগ পেয়ে হাসান মাহমুদ যখন এরকম পারফর্ম করতে পারেন, তার মানে আমাদের এই জায়গাটাতে হচ্ছে গিয়ে পারফরমেন্স করার জন্য সবাই মুখে থাকবেন বোলারদের মধ্যে, এবং তারা সেটা পারেন। শরীফুল এই টেস্টের একাদশে ঢোকাটা উচিত বলে আমি মনে করি, সেটা আমরা 4 পেসার খেলাই অথবা 3 পেসার 2 স্পিনার খেলাই, সেইখানটা তো আমি মনে করি শরীফুলের ঢোকা উচিত। ফলে তিনিও পারফর্ম করার জন্য মুখিয়ে থাকবেন। সো আমার বোলারদের উপরে আস্থা আছে। মিরাজ, তাইজুল, মিরাজ কি অসাধারণ বোলিং করেছেন সেখানে, এবং এই টেস্টের উইকেটটা পরের দিক দিয়ে গিয়ে স্পিনারদের অ্যাসিস্ট করবে। একটু আশঙ্কার জায়গা হচ্ছে কি সেই পর পর্যন্ত টেস্টটাকে আমরা টেনে নিতে পারবো কিনা, লেটস সে 5th ডে পর্যন্ত আমরা টেস্টটাকে নিয়ে যেতে পারবো কিনা, এবং সেই ক্ষেত্রেও টসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যে আমরা যদি ওইখানটাতে যে যদি আমরা এটা মানে আমাদের হচ্ছে গিয়ে তখন ওই বোলারদের কাজটা করতে হবে। কিন্তু আমি যেটা বলছি বোলারদের উপর আমাদের আস্থা রয়েছে, ব্যাটিংটা আসলে ভালো করতে হবে, এইটা খুব 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 গুরুত্বপূর্ণ। দেখুন প্রথম টেস্টে আমরা যে ব্যাটিংটা করেছি সেটা কিন্তু এই সময়ের ব্যাটিং না, ধরেন এই যে বাসবল যুগের ব্যাটিং না, টেস্ট ক্রিকেটও এখন যে টি20-র ছায়া পড়েছে সেই রকম ব্যাটিং না, আমরা কিন্তু প্রথাগত টেস্ট ব্যাটিং করেছি এবং সেইটা বাংলাদেশের পক্ষে প্রবলভাবে গেছে। সেইটা অস্ট্রেলিয়ার এইজিং, বুড়ো হয়ে যাওয়া বোলিং লাইনের এগেইনস্টে প্রবলভাবে গেছে। অস্ট্রেলিয়ার এই বোলিং লাইন আপ তো অসাধারণ, তাদের ক্রিকেট হিস্ট্রির ওয়ান অফ দ্য ফাইনেস্ট। এইখানে হচ্ছে গিয়ে আপনি বলবেন যে মিচেল স্টার্ক, জশ হেজেলউড, প্যাট কামিন্স এবং নাথান লায়ন, 4 জনের 300+ টেস্ট উইকেট এবং 4 জন মিলে 1600+ টেস্ট উইকেট রয়েছে, কিন্তু তারা বয়স তো তাদের পক্ষে নেই। ফলে তারাই যে সাম্প্রতিক সময়ে যে ছোট ছোট বার্স্টে তারা যে খেলেন, ম্যাচের দৈর্ঘ্য তো বড় হয় না, বাসবল ক্রিকেট প্রতিপক্ষ মেরে খেলে, ওইটা তাদেরকে স্যুট করে অনেক বেশি। বাংলাদেশ প্রথম টেস্টে যেভাবে খেলেছে 138 ওভার খেলে আমরা 426 রান করেছি, মানে ওভার প্রতি আমরা 3 রান করে নিয়েছি, এইটা অস্ট্রেলিয়ার এই বোলিং, এই বুড়িয়ে যাওয়া বোলিং লাইন আপকে স্যুট করে না। ফলে এইটা কি আমরা আসলে রিপিট করতে পারি কিনা, এটা খুবই খুবই চ্যালেঞ্জিং বলে আমার কাছে মনে হয়। এবং আমি আসলে বিগ পারফরমেন্স এক্সপেক্ট করছি। প্রথম টেস্টে যারা ভালো করেছেন সেই তানজিদ তামিম তো সেঞ্চুরি করেছেন, সাদমানও 2টা ইনিংসেই যে খুব খারাপ করেছেন, শুরু করেছিলেন বিষয়টা সেটা না, সেকেন্ড ইনিংসেও অপরাজিত ছিলেন, প্রথম ইনিংসেও ভালো করেছেন। মমিনুলের কথাও সেটা বলতে ভালোই করেছেন। শান্ত তো অসাধারণ একটা ইনিংস খেলেছেন। মিরাজও শেষের দিকে টেলকে নিয়ে ভালো প্রতিরোধ করেছেন। কিন্তু আমি মুশফিকুর রহিম এবং লিটন দাস এই দুজনের কাছ থেকে আরো বড় কিছু, আরো ভালো কিছু এই টেস্টে এক্সপেক্ট করছি। স্পেশালি মুশফিক, যেটা অস্ট্রেলিয়াতে তার প্রথম সিরিজ এবং শিওরলি আর কোনো সিরিজ খেলার সুযোগ তিনি তার ক্যারিয়ারে পাবেন না, এটা তিনি নিশ্চয়ই পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ফলে আমি
আমি যেটা বলছিলাম যে দুইটা জায়গা বাংলাদেশের, একটা হচ্ছে গিয়ে টসটা জেতাটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা তো আমাদের হাতে নাই। আর যদি আমরা সেটা না পারি, যেটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে আমাদের পারফরমেন্স, স্পেশালি আমাদের ব্যাটসম্যানদের পারফরমেন্সের দিকে আমি খুব করে তাকিয়ে থাকবো, এবং ব্যাটসম্যানদের পারফরমেন্স আসলে ঠিক করে দেবে এই টেস্টে আমরা কতটা কম্পিট করতে পারবো, অস্ট্রেলিয়ার সঙ্গে কতটা চোখে চোখ রেখে লড়াই করতে পারবো, ইনফ্যাক্ট অস্ট্রেলিয়াকে চোখ রাঙিয়ে আরো একবার হারিয়ে দিতে পারবো কিনা 139 বছর পর অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ কোনো দল করতে পারবে কিনা 110টা সিরিজ শেষে। এখন বাংলাদেশের এই জায়গাটাতে আমি দেখছিলাম যে গত কয়েকদিনের অনেক আলোচনা হয়েছে যে প্রথম টেস্ট অঘটন নাকি অঘটন না। আমি এটা বেশ কিছু ভিডিওতে আলোচনা করেছি যে ভাই অঘটনের সঙ্গে ভালো খেলার কোনো সম্পর্ক নেই। ম্যাচে বাংলাদেশ ভালো খেলেছে, টেস্ট ক্রিকেটে অঘটন হবে না, 11টা সেশনে অঘটন হবে না, এগুলো মুখস্থ কথাবার্তা। আমাদেরকে এগুলো শেখানো হয়েছে, কিভাবে শেখানো হয়েছে, কারা শিখেছে, ওই আলোচনার মধ্যে গেলে এখন আবার অন্য দিকে আলোচনা চলবে, সেটার আলোচনা নাই করলাম। ওই মুখস্থ কথাবার্তা যদি আমরা বাদ দেই, অথবা যদি ওটা আমরা একটু খোলা মন নিয়ে বুঝি, তাহলে হচ্ছে অবশ্যই অঘটন, এবং তাতে বাংলাদেশের ক্রেডিট মোটেও খাটো হচ্ছে না, অ্যাবসলিউটলি ওটা খাটো হচ্ছে না। এটা ক্রিকেট হিস্ট্রির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার আপসেট, কিন্তু সেটাতে বাংলাদেশের ক্রেডিট কোনোভাবেই খাটো হচ্ছে না। আর এই জায়গাটাতে গিয়ে বাংলাদেশ ওই যে প্রথম টেস্ট জেতার কারণে বাংলাদেশকে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ানরা নানান রকম যন্ত্রণার ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে, ওই ডারউইন থেকে ম্যাকাইতে নিয়ে যেতে 14 ঘন্টা ফ্লাইট, এগুলা ভাই হচ্ছে গিয়ে, এটা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, এগুলা হচ্ছে গিয়ে ইনফিউরিয়রিটি কমপ্লেক্স থেকে, এটা হীনমন্যতার জায়গা থেকে, একটু এই মানসিকতার জায়গাটা আসলে মনে হয় বদলাতে হয় আমাদের সবারই। আমি আজকে ইনফ্যাক্ট একটা রিপোর্টে দেখছিলাম ক্রিকবাজ এই সম্ভবত, যে বাংলাদেশের 14 ঘন্টা লেগেছে, অস্ট্রেলিয়ারও কিন্তু 9 ঘন্টা লেগেছে। অস্ট্রেলিয়ারও ডারউইন থেকে ওই ম্যাকাইতে যেতে ওই ফ্লাইটে তাদের হচ্ছে গিয়ে চার্টার ফ্লাইট, তারপর তাতে 9 ঘন্টা লেগেছে রে ভাই। মানে ওই যে নানান রকম কি সব বিরতি টিরতি সবকিছু মিলিয়ে, ফলে এইটাকে একেবারে এত বড় ইস্যু করাটা, এইটা ভাই আসলে বাংলাদেশ টিম প্রথম টেস্টে যে ক্রিকেট খেলেছে তাতে সেটা ডিজার্ভ করে। আমার কাছে বরং মনে হয় যে আমরা অস্ট্রেলিয়াকে একটা রিয়েলিস্টিক্যালি তাদেরকে একটা চেপে ধরার সুযোগ পেয়েছি, এবং আমাদের টিমের যে বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের টিমের যে প্রিপারেশন, আমাদের হোল প্রিপারেশনটা আসলে এই ম্যাকাইয়ের উইকেট কন্ডিশনে এরকম এই অবস্থার জন্যই, এবং প্রথম টেস্ট জেতাটা আমাদের জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ। কিন্তু একই সঙ্গে যদি আমরা এখন সেকেন্ড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারি, তাহলে তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল, আমি বলছিলাম যে আমরা যুগ্মভাবে দ্বিতীয়তে উঠে যাব। সেটা কিভাবে? আমরা যদি এই টেস্টটা জিতি, তাহলে আমাদের পয়েন্ট হয়ে যাবে 40 পয়েন্টের সঙ্গে আরো 12 পয়েন্ট যোগ হবে 52 পয়েন্ট। আমরা 6টা টেস্ট ম্যাচ 6 বারং 72 পয়েন্টের মধ্যে 52 পয়েন্ট হবে, সেই পয়েন্ট পার্সেন্টেজটা হবে 72.22%। নিউজিল্যান্ডেরও কিন্তু এই মুহূর্তে 72.22% রয়েছে, ফলে আমরা নিউজিল্যান্ডের সঙ্গে একদম এক সমতায় চলে আসবো। 75% নিয়ে সাউথ আফ্রিকা তখন 1 নম্বর থাকবে। আর অস্ট্রেলিয়া, যারা এখন এই টেস্টে যদি তারা হেরে যায়, তাহলে 10 টেস্টে তাদের হবে হচ্ছে গিয়ে তৃতীয় পরাজয় হবে, 7 জয় তাদের হবে। সো 120 পয়েন্টের মধ্যে 84 পয়েন্ট, মানে হচ্ছে গিয়ে তারা 70% নিয়ে বাংলাদেশেরও পেছনে চলে আসবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা তখন বাংলাদেশের জন্য একটা রিয়েল পসিবিলিটির সামনে আমরা দাঁড়িয়ে যাব, যে তখন হাতে থাকা বাকি 6 ম্যাচের মধ্যে, 6টা টেস্ট ম্যাচের মধ্যে বাংলাদেশের আর 3টা ম্যাচ জিতলে হবে। সেই 6 টেস্টের মধ্যেও 4টা আবার ঘরের মাটিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টা, ইংল্যান্ডের বিপক্ষে 2টা, আর অ্যাওয়েতে সাউথ আফ্রিকার বিপক্ষে 2টা রয়েছে। যাক, সেগুলো পরেরটা পরে। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ, আগের ইতিহাসে আমাদের ওরকম অনেক সেটব্যাক রয়েছে, যে একটা ম্যাচ ভালো খেলার পর পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার, আয়েসি হয়ে যাওয়ার, অথবা আমরা সেই প্রেশার নিতে পারি না, অথবা প্রতিপক্ষের প্রবল ভাবে ফিরে আসা, এই সব কিছু সামাল দিয়ে ম্যাকাই টেস্টে বাংলাদেশ খুব 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 ভালো করবে, এরকম আশার জায়গাটা বোধহয় এখন আমরা একটু করতেই পারি। 5 দিন নাজমুল হোসেন শান্ত যেটা বলেছে, একেবারে সমানে সমানে গুড ক্রিকেট খেলে লড়াই করা, আর যদি সেটা হয়, তাহলে ইউ নেভার নো, যে কোনো রেজাল্টই তো হতে পারে, এমনকি বাংলাদেশের আবার জয়ও, নয় কি?